করে রাখি। আচ্ছা, এখানে প্রচুর টার্মিনোলজি আছে ট্রেড ফিন্যান্সের, এগুলো মোটামুটি ব্যাংকে যারা জব করে, বেসরকারি কর্পোরেট ব্রাঞ্চে যারা আছে তাদের জন্য এগুলো আসলে পরিচিত শব্দ, বেশ একটু ঝালাই হবে আর কি, ফ্রেশারদের জন্য একটু হয়তো সমস্যা হতে পারে। আরেকটা টার্মিনোলজি এখানে দেখেন, ফরফেইটিং। ফরফেইটিংটা কি? আচ্ছা, এই এমসিকিউটা দেখার মূল উদ্দেশ্য হলো আমরা জানার উদ্দেশ্য যে ফরফেইটিং একটা কি বা ডেফিনেশনটা কেমন। Forfeiting হচ্ছে a purchase of a trade debt by a bank from an exporter. দেখেন, a purchase of trade debt by a bank from an exporter. আচ্ছা, ট্রেড ডেট কার থাকে? ইন্টারন্যাশনাল বিজনেসটা আসলে পুরাটাই ক্রেডিট নির্ভর 100%। মানে মূল ফর্মটা তো হলো এলসি, আর ব্যাংক যেহেতু দায়িত্ব নিয়ে নেয় সেক্ষেত্রে এটাকে ক্রেডিট মনে করা হয় না, কিন্তু পুরো সিস্টেমটা কিন্তু ক্রেডিট বেসড। লেটার অফ ক্রেডিট দিয়ে যার জন্ম, এক্সপোর্ট ইম্পোর্ট শুরু, বাট একটা নির্দিষ্ট সময় অন্তর টাকাটা আসতেছে, ট্রেডটা ফিনিশড হইতে হবে, শিপমেন্ট কমপ্লিট হইতে হবে, সেখানে অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে। এক দেশ থেকে আরেক দেশে মালটা পৌঁছতে তো অনেক সময় লাগে, সো জাহাজটা ল্যান্ড করার আগে অন্তত বা কেউ তো টাকা দিবে না। সো এই যে সময় বা ওই টাকাটা পাওয়ার আগেই এক্সপোর্টার তার বিলটাকে এনক্যাশ করার চেষ্টা করতে পারে, সেটার অনেকগুলো সিস্টেম আছে ব্যাংকে, সে চাইলে পারে। দেখা গেল জাপানের যে এক্সপোর্টার ইটালির কাছে কোনো গুডস শিপমেন্ট করছে, ধরেন এটা জাপান থেকে ইতালি যাইতে অনেক সময় লাগে, মিনিমাম ধরে নিলাম এটা একটা 90 ডেজ এগ্রিমেন্ট ছিল। তো বিফোর 90 ডেজ জাপানিজ এক্সপোর্টার চাইলে সে তার বিলটাকে বিভিন্ন কায়দায় এনক্যাশ করতে পারে। তো এইটা যদি সব ডকুমেন্টেশন ঠিকঠাক থাকে, ট্রাস্টেড পার্টনার হয়, সেক্ষেত্রে এই যে ট্রেড ডেট বা রিসিভেবল, ট্রেড ডেটের আর একটা লোকাল টার্ম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো আচ্ছা, একটু ব্রেক নিচ্ছি, সেটা কেউ কেউ বলতেছে জয়েন করতে পারতেছে না, ঘটনা কি? লিঙ্কটা কি আপনাদের কোনো সমস্যা হয়েছিল জয়েন করতে? না, নতুন লিংকটা জয়েন করতে বলে না, ওরা কি হ্যাঁ, পুরনটা ট্রাই করতেছে কিনা? সেটাই, রনি মেসেজ দিচ্ছে। আচ্ছা, সো এই ট্রেড ডেটটা এক্সপোর্টার কোন একটা ব্যাংকের কাছে বিক্রি করে দিতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা ডিসকাউন্ট এসে বিক্রি করবে ডেফিনেটলি। ডিসকাউন্টেড বিল পারচেজ বা ফরেন এক্সচেঞ্জে এরকম অনেকগুলো ব্যাংকিং টার্ম আছে, যেমন আইবিপি আছে। আইবিপিটা অবশ্য এক্সপোর্ট রিলেটেড না সম্ভবত। এফবিপিএন আছে, ফরেন বিল পারচেজ এন্ড নেগোশিয়েটেড, এটা বলে এফবিপিএন। এফবিপিএনটা এই ধরনের একটা ইনস্ট্রুমেন্ট। সো এখানে যদি বিলটা আর্লি সে বিক্রি করে, এখন দেখা গেল $1 মিলিয়ন একটা কন্ট্রাক্ট কনসাইনমেন্ট, সে যদি আর্লি সেল করে দেয়, অবশ্যই এখানে তাকে কিছু লোকসান দিয়ে সেল করতে হবে। বিনিময়ে সে পাইলো কি, সে আর্লি টাকাটা পাইলো, সে আর্লি টাকাটা সে অন্য জায়গায় রোল প্লে করবে। এই সিস্টেমটার নামই হচ্ছে ফরফেইটিং। ফরফেইটিং এই ধরনের ইয়েগুলা আরো মোটামুটি সিমিলার হচ্ছে আমাদের যেমন অ্যাকাউন্ট রিসিভেবল সেল হয়, লোকাল বিজনেসেও হয়, আবার আসলে আমাদের দেশীয় ব্যাংকগুলোতে এগুলোর প্রচলন খুব কম। একটা হচ্ছে ফ্যাক্টরিং ফাইন্যান্স।
এগুলো মোটামুটি কাছাকাছি কনসেপ্ট। ফ্যাক্টরিং ফাইন্যান্সের ক্ষেত্রে আরো অনেকগুলো পার্টি ইনভলভ থাকতে পারে, 3টা পার্টি ইনভলভ থাকে, বাট এই ক্ষেত্রে 2টা পার্টি ইনভলভ ফরফেটিং এর ক্ষেত্রে, জাস্ট সেলার এবং সেলারের ব্যাংক। ব্যাংক চাইলে এটাকে আর্লি কিনে ফেলতে পারে, এখানে ব্যাংকের একটু প্রফিট আছে, সে একটা গেইন নিতে পারবে এখানে। সে যখন ডিসকাউন্টে বিলটা কিনে নিবে, সেখানে ব্যাংকের একটা লাভ থাকে, আর এক্সপোর্টারের লাভ হলে সে দ্রুত এনক্যাশ করতে পারলো। তো দিস সিস্টেম ইজ নোন অ্যাজ ফরফেটিং। দেখেন, forfeiting is a way for an exporter to sell its account receivable to another party. The partyটা it must be a bank rather than borrowing funds. তার লোন করার চেয়ে তার বিলটাকে ডিসকাউন্টে সেল করাটা ভালো, সেক্ষেত্রে সে আর্লি জিনিসটা পেয়ে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, পুরোটা ইকোনমিক্স এর কনসেপ্ট, যেটা ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে বুঝতে অনেক সহযোগিতা করবে। এটা একটু দেখবেন ভালো করে। দেখেন, which of the following are methods used to maintain a managed plot exchange rate system? আচ্ছা, আপনি চাইলে নোটও নিতে পারেন, আমি যা বলি, কারণ এর আগে পিছিয়ে অনেক কথা বলবো, জাস্ট হুবহু এমসিকিউ আমি আসলে ডিল করছি না, কনসেপ্টটাকেও একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো আর কি। দেখেন, ফ্লোট, ম্যানেজড ফ্লোট, তার মানে আরো বিভিন্ন ধরনের ফ্লোটিং সিস্টেম থাকতে পারে। ফ্লোটটা হচ্ছে কি, যে আসলে একটা প্রবাহ, তো সেটাকে ম্যানেজ মানে নিয়ন্ত্রিত, কন্ট্রোল ফ্লোটিং। আর ধরেন তার মানে ফ্রি ফ্লোটিংও থাকতে পারে, আবার সেমি থাকতে পারে। ম্যানেজ ফ্লোটটা হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জের যে আপনার রেট ওঠানামার যে ব্যাপারটা, ফরেন কারেন্সির যে ভ্যালুয়েশন, প্রতিনিয়ত যে সেন্ট্রাল ব্যাংক যে কাজটা করে যাচ্ছে, বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক বা ফাইন্যান্সিয়াল সিস্টেম এটা নিয়ে কাজ করতেছে, তো এইখানে সেন্ট্রাল ব্যাংকের নিয়ন্ত্রণ আছে। তো সেন্ট্রাল ব্যাংক তো রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এই কাজটা করে, একটা সভরেন পাওয়ার রাখে। সে যার যার দেশের এক্সপোর্ট ইম্পোর্ট এবং টোটাল ইকোনমির সুবিধা অসুবিধা অনুযায়ী তারা একটা কালেকটিভ ডিসিশন মেক করে। এটার নাম হচ্ছে আসলে ফ্লোটিং এক্সচেঞ্জ সিস্টেম, যেটা কখনো ম্যানেজড হবে আবার কখনো ওপেন হবে, ওপেন ফ্লোট। তো ওপেন ফ্লোটটা হচ্ছে জাস্ট ওপেন মার্কেট ইকোনমির মতো, ডিমান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে এটা অটোমেটিক মার্কেটে অ্যাডজাস্ট করবে, তার ইকুইলিব্রিয়াম নিজে থেকে সেট করবে, এখানে কেউ ইন্টারফেয়ার করবে না। সেন্ট্রাল ব্যাংক এখানে কখনো ইন্টারফেয়ার করবে না। হ্যাঁ, তারা উপদেশ দিতে পারে, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, বাট সরাসরি হস্তক্ষেপ করে না। আর ম্যানেজ ফ্লোটিং সিস্টেমটা হচ্ছে, এটা সাধারণত বাংলাদেশের মতো ইকোনমি, যেমন মিক্সড ইকোনমি, আর যদি কমিউনিস্ট হয় সেটা তো টোটালি মানে 100% ম্যানেজড। আর আমাদের মতো হলো মিক্সড ইকোনমি, আমরা কিছুটা সরকার নিয়ন্ত্রিত, কিছুটা আমরা ডিমান্ড সাপ্লাই দ্বারা নিয়ন্ত্রিত। তো মূল কথা হলো যে ম্যানেজ ফ্লোটিং সিস্টেমটাতে দেখেন, which of the following are methods used to maintain a managed floating exchange rate system? কি কি মেথড ইউজ করা হয় টু ম্যানেজ দ্য ফ্লোটিং সিস্টেম? 5টা মেথড আছে, 5টা মেথড এখান থেকে আমার শেখা হয়ে যাবে, মূল বইতে না গেলেও চলবে। 5টা মেথডের 1 নাম্বারটা হচ্ছে গভর্নমেন্ট ইন্টারভেনশন ইন ফরেন এক্সচেঞ্জ মার্কেট, অর্থাৎ রাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে এখানে। তো রাষ্ট্র তো এটা প্রাইম মিনিস্টার তৈরি করবে না, প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের পক্ষ থেকে এটা সেন্ট্রাল ব্যাংক ডিল করে। সো গভর্নমেন্ট ইন্টারভেনশন ইন ফরেন এক্সচেঞ্জ মার্কেট, অর্থাৎ এখানে সেন্ট্রাল ব্যাংক একটা রেট দিয়ে দিবে যে কাল থেকে ডলার রেট এত, এটাই মানতে হবে। আর গভর্নমেন্ট পারচেজ of devaluing currency against unchanging demand. Okay. Government purchases of devaluing currency against unchanging demand, অর্থাৎ
এটার মোট সারমর্মটা হচ্ছে এরকম, ডিমান্ড সাপ্লাই যাই থাক না কেন, গভর্নমেন্ট একটা কারেন্সির ভ্যালুয়েশন নিয়ন্ত্রণ করার জন্য সে চাইলে এনি পার্টিকুলার কারেন্সি কিনে নিতে পারে, মার্কেট থেকে উইথড্র করতে পারে, টু রেগুলেট দ্য রেট। তো গভর্নমেন্ট যখন কিনবে নিশ্চয়ই 2-4 টাকা কিনবে না। ডলার যদি সে টান দিতে থাকে, সে তার অনেক সক্ষমতা আছে, কারণ সে রাষ্ট্র। তো এরকম একটা বাল্ক পারচেজ যদি রাষ্ট্র করে, তো নিঃসন্দেহে সেখানে একটা কারেন্সির রেটকে নিয়ন্ত্রণ করার বিশাল একটা সক্ষমতা থাকবে সেখানে। সো এটা একটা রাষ্ট্রের পক্ষ থেকে মানে ক্লিয়ার ইন্টারভেনশন। ট্রেড পলিসিস ডিক্রিজিং, ট্রেড পলিসিস খেয়াল করেন, এই শব্দটাই মুখ্য এখানে, ট্রেড পলিসিস বাণিজ্য নীতি। ডিক্রিজিং এ ট্রেড ডেফিসিট or increasing a trading surplus। আচ্ছা, ট্রেডিং সারপ্লাস ডেফিসিট, এখন একটা বাংলাদেশকেই যদি আমি একটা এক্সাম্পল ধরি, ধরেন আমার চায়নার সাথে আমার বিশাল ট্রেড ডেফিসিট আছে, ম্যাক্সিমাম দেশের সাথে আমাদের ট্রেড ডেফিসিট আছে। আর এমনি ধরেন যে কথার কথা, পাকিস্তানের সাথে আমার ধরেন ট্রেড সারপ্লাস আছে। এখন এইখানে রাষ্ট্রের পলিসিগত বিষয় আছে যে কিভাবে ট্রেড ডেফিসিট কমানো যায়, বা এখানে কারেন্সি রেট কমানো বাড়ানোর সাথে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বাড়া কমার সম্পর্ক আছে, যেগুলো আমরা আরো পরবর্তী আলোচনাগুলোতে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবো, সংক্ষেপে খালি বলে যাই। তো এই ধরনের পলিসিগত যে বিষয়টা আছে, অর্থাৎ ট্রেড পলিসি তো আমি আপনি বানাইতে পারবো না, বা ধরেন সোনালী ব্যাংক রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক, বা তারও কিন্তু ক্ষমতা নাই যে একটা পলিসি প্রপোজ করার, বা টোটাল বাংলাদেশে 70টা ব্যাংক আছে, সমস্ত ব্যাংক মিলেও একটা পলিসি ডিক্লেয়ার করতে পারবে না, বা তার সেই অধিকারই নেই। সো এটা তার রাষ্ট্রের ব্যাপার। ট্রেড পলিসিটা কে করবে? এখানে অনেকগুলো কনসার্ন মিনিস্ট্রি আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় আছে, আর সভরেন প্রতিষ্ঠান, কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক আছে। সো এটা তাদের ব্যাপার, তার মানে রাষ্ট্রের হস্তক্ষেপ আছে, ঘুরে ফিরে ওই রাষ্ট্রতেই যাবে এটা। প্লেসিং কন্ট্রোল অন কারেন্সি এক্সচেঞ্জ, অর্থাৎ প্লেসিং কন্ট্রোল অন কারেন্সি এক্সচেঞ্জ বলতে এখানে রাষ্ট্র কখনো কখনো চাইলে একটা সিলিং বা ক্যাপ ইউজ করতে পারে টু রেগুলেট দ্য ক্যাশ ফ্লো, মানে কারেন্সি এক্সচেঞ্জ ফ্লোটাকে নিয়ন্ত্রণ করার জন্য গভর্নমেন্ট চাইলে ক্যাপ বা সিলিং ইম্পোজ করতে পারে। তো সেটা ইম্পোজ করার ক্ষমতা রাষ্ট্রই রাখে। আর মেকিং ডোমেস্টিক ম্যাক্রো ইকোনমিক, নট মাইক্রো ইকোনমিক, কারণ পুরো এই ফ্লোটিং সিস্টেমটাকে যে ম্যানেজমেন্টের বিষয়টা, এটা টোটালি আসলে একটা ম্যাক্রো ইকোনমিক্যাল পার্সপেক্টিভ থেকেই দেখা হয়, মাইক্রো ইকোনমিক্সের বিষয় না এটা। মেকিং ডোমেস্টিক ম্যাক্রোইকোনমিক অ্যাডজাস্টমেন্টস দ্যাট ডিক্রিজ দ্য সাপ্লাই অফ দ্য কান্ট্রিজ কারেন্সি ইন দ্য মার্কেট। আচ্ছা, এই সাপ্লাইটাকে ডিক্রিজ বা ইনক্রিজ করার সাথে ম্যাক্রো ইকোনমিকের কথা যেহেতু বলছে, অ্যাডজাস্টমেন্ট, সেটা আসলে মনিটারি পলিসি। মনিটারি পলিসি আসলে শুধু কারেন্সি না, টোটাল ব্যবস্থাপনা, অর্থাৎ টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে মনিটারি পলিসির উপর, ইনক্লুডিং দ্য ইন্টারেস্ট রেট, এক্সচেঞ্জ রেট, অ্যান্ড আপনার ক্রেডিট সাপ্লাই, সবকিছুই। সো ম্যাক্রো ইকোনমিক এটা মানে বিশাল কনসেপ্ট, এটা এক্সপ্লেন করে শেষ করার মতো না, বাট মূল কনসার্নটা দেখেন 1 থেকে 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত সবগুলোই হলো পলিসিগত ইস্যু। আর যেখানে পলিসি আছে সেখানে একটা সভরেন পাওয়ারের বিষয় আছে, সেটা হলো রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্র এটা নিয়ন্ত্রণ করবে। এটা হলো এই 5টা কথার এক কথা হলো কন্ট্রোল বাই দ্য স্টেট। সো এখানে উত্তর দেখেন 1, 2, 3, 4, 5 সব। এমসিকিউটা আসলে পরীক্ষায় আসবে না কখনো, আর জানার জন্য এটা দিছে আর কি। এখান থেকে যে কোনো একটা নিয়ে বলতে পারে, এর সাথে আরো 3টা ইররিলেভেন্ট 3টা সেন্টেন্স দিবে, আর এখান থেকে যে কোনো একটা নিয়ে বলবে যে নিচের 4টা অপশনের মধ্যে কোনটা ম্যানেজ ফ্লোটিং এর মেথড। তো আমার 5টা যদি জানা থাকে, বা আমার মুখস্থরও দরকার নাই, কনসেপ্টটা আসলে রিলেট করবেন স্টেটের সাথে, পলিসি মেকিং এর সাথে, তাহলেই ক্লিয়ার যে ম্যানেজ প্লটটা কি। আর ম্যানেজ প্লটিং এর জাস্ট অপোজিটটা হলো ওপেন ফ্লোটিং বা ফ্রি ফ্লোটিং, সেটা হলো আপনার ডিমান্ড সাপ্লাই নিয়ন্ত্রিত। এখানে রাষ্ট্র সরাসরি কোনো হস্তক্ষেপ করে না, বাট স্টেট ক্যান গাইড
বাট ইন্টারভেনশন করবে না। ইন্টারভেনশন কতটা অনেক ইম্পর্টেন্ট এবং ইনফ্লুয়েন্সিয়াল। আচ্ছা দেখেন, which type of foreign exchange system determine exchange rates solely based on market supply and demand? এইটা জাস্ট যেটা বলে আসলাম, এইটার নামই হচ্ছে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, যেটাকে মানে ফ্রি বা ওপেন আমি যেটা বলছিলাম, সেটার আসলে পরিশুদ্ধ ভাষাটা হচ্ছে ফ্লোটিং এক্সচেঞ্জ সিস্টেম। জাস্ট ফ্লোটিংটার সামনে যখন ম্যানেজড বা কন্ট্রোল লাগাই দিচ্ছে, সেটা বোঝা যাচ্ছে যে রাষ্ট্র নিয়ন্ত্রিত। আর ফ্লোটিং মানে এটা ফ্রি ফ্লোটিং। ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম, অর্থাৎ এই রেটটাকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে না, it is solely and completely determined by market supply and demand. And flexible or floating exchange rates are set by market supply and demand for currencies. Demand for currencies. একটা কারেন্সি যেমন ইউএস ডলার নিয়ে আমাদের সবসময় মাথা ব্যথা, কিন্তু আমরা কিন্তু সাউথ আফ্রিকার কারেন্সি নিয়ে কেউ কথা বলছি না, কারণ ওই দেশের কারেন্সির ডিমান্ড আমাদের কাছে নাই, কারণ আমরা ওখানে কম যাচ্ছি বা ওই দেশের সাথে আমাদের বিজনেস কম। কিন্তু আবার ধরেন সৌদি রিয়ালের কথা যদি আসে, হজের মৌসুমে রিয়ালের দাম বেড়ে যায়, দ্যাট মিনস এখানে একটা রেট, একটা ফ্যাক্টর, রেট নিয়ে আমরা কথা বলছি। তো হজের আগে সৌদি রিয়ালের দাম কেন বাড়ে, আবার হজের পরে দাম কমে যায়? কারণটা হলো, যখন হজ করতে যাচ্ছি সবাই আমরা বাংলা টাকা দিয়ে সৌদি রিয়াল কিনছি, ওই দেশে যেয়ে খরচ করবো। তো অনেক মানুষ যখন একসাথে আমি ডিমান্ড ক্রিয়েট করে ফেলছি, লাখ লাখ মানুষ হজে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে সৌদি রিয়াল দেখা গেল সরকার 22 টাকা রেট দিল, এটা খোলা মার্কেটে 24-25 টাকা হয়ে যায়। সেন্ট্রাল ব্যাংকের রেটও তখন বাড়ে, এত রিয়াল কই পাবে? আবার হজের শেষে দেখুন ওই লাখ লাখ মানুষ হাতে করে কিছু রিয়াল নিয়ে দেশে ফিরতেছে, এয়ারপোর্টে কম দামে বিক্রি করে চলে যাচ্ছে। দ্যাট মিনস এখানে একটা ডিমান্ড আর সাপ্লাইয়ের একটা বিষয় আছে। দেখেন এটা একটা ইম্পর্টেন্ট, এটাও একটা লার্নিং ইস্যু। Which of the following are risk unique? এটা খেয়াল করেন, ইউনিক। ইউনিক মানে অদ্বিতীয়, মানে একদম কমন, আনকমন। Which of the following are risk unique to direct foreign investment? ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বা এফডিআই যেটাকে বলি আমরা, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোন রিস্কটা ইউনিক? সেটা হলো দেখেন 1, 2 আর 4 নাম্বারটা, এর 4টা অপশন আছে, 3টাকে বাদ দিছে। 3 নাম্বারটা হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক, বাট 1, 2 আর 4 নাম্বার অপশনটা, আচ্ছা এমসিকিউ হিসেবে না দেখি, আমরা এক্সপ্লেন করি নরমালি। সেটা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের রিস্ক প্লেয়ার বা রিস্ক ফ্যাক্টর গুলো কি কি, সেটা রেখে বাকিটা বাদ দিলেই আমার কোশ্চেন সলভ করা সহজ হবে। ফরেন ইনভেস্টমেন্ট আমি যখন করতে যাবো এক দেশ থেকে আরেক দেশে, যখন জিওগ্রাফিক্যালি অর্থাৎ ক্রস বর্ডার ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি, সেখানে একটা কনসার্ন থাকবে, ইম্পর্টেন্ট কনসার্ন, সেটা হলো পলিটিক্যাল রিস্ক। যেই দেশে যাচ্ছি সেখানকার পলিটিক্যাল সিচুয়েশনটা কেমন। আরেকটা বিষয়, কিছু কিছু দেশের, সাধারণত কমিউনিস্ট দেশগুলোর কিছু খারাপ স্বভাব আছে, সেটা হলো যে বিদেশি একটা ইনভেস্টরকে খুব দাওয়াত দিয়ে নিয়ে আসবে, আনার পরে সে ওইটাকে ন্যাশনালাইজ করবে, যেমন চায়নাতে এই ধরনের কমপ্লেন আছে। তো এটাকে বলা হয় পলিটিক্যাল রিস্ক। পলিটিক্যাল রিস্ক বলতে যে ওই আমাদের দেশে হরতাল টরতাল হয়, ওই জিনিসটাকে হাইলাইট করে না। এটা বেসিক্যালি এটা হলো রাষ্ট্রের রাজনৈতিক যে মোটিভটা, পলিটিক্যাল ইকোনমিক যে মোটিভ, যে আমার বিদেশি কোম্পানিগুলোকে সে ডমিনেট করে কিনা এবং তার শেয়ার চেয়ে বসে কিনা,
এবং বাই প্রেশার, বাই ফোর্স, সেটি হচ্ছে পলিটিক্যাল রিস্ক। আর ফরেন কারেন্সি ফ্ল্যাকচুয়েশন রিস্ক, ফরেন কারেন্সি ফ্ল্যাকচুয়েশন রিস্কটা হলো যে ওই দেশের ম্যাক্রো ইকোনমিক্যাল ফ্যাক্টর ইনভলভ, যে তাদের ফরেন কারেন্সির বাজারটা আসলে কতটা স্টেবল অর আনস্টেবল, বা সেখানে ম্যানেজ প্লট না ওপেন প্লট, এই ধরনের ফ্যাক্টরগুলো সে কনসিডার করে। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু কনসিডার বিফোর গোয়িং টু ইনভেস্ট ক্রস বর্ডার। আর ইন্টারেস্ট রেট রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্কের সাথে আসলে ফরেন আর ডোমেস্টিক বলে কোনো কথা নেই। ডোমেস্টিক বিজনেসেও আমার ইন্টারেস্ট রেট নিয়ে চিন্তা করতে হয়। সিমিলারলি টাইম ভ্যালু অফ মানি, যেটা ব্যাপারটা আসলে কাছাকাছি। এখানে আসলে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক বলে কোনো পার্থক্য নেই। সো ইন বোথ কেসেস, অ্যান্ড ইন্ডিভিজুয়াল বিজনেস হোক আর পাবলিকলি ট্রেডেড কোম্পানি হোক, প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, সব জায়গাতেই ইন্টারেস্ট রেট রিস্ক ইজ কমন, ভেরি কমন। আর রিস্ক অফ ন্যাশনালাইজেশন অফ দ্য বিজনেস বাই ফরেন গভর্নমেন্ট, আচ্ছা এইটার সাথে আসলে পলিটিক্যাল রিস্কের হুবহু মিল আছে। এখানে পলিটিক্যাল রিস্কের মধ্যে এই এলিমেন্টটা যায়, আর এটার সাথে অ্যাডিশনালি যেটা যায় যে ওই কান্ট্রির পলিটিক্যাল সিচুয়েশনটা কেমন, এটা আরেকটু ডিটেলড, আর এটা একেবারে পলিটিক্যালি স্পেসিফিক, যে রিস্ক অফ ন্যাশনালাইজেশন অফ দ্য বিজনেস বাই এ ফরেন গভর্নমেন্ট। এইগুলো বিদেশে যাওয়ার আগে আমাকে এই ফ্যাক্টরগুলো নিয়ে ভাবতে হয়। কিন্তু এখানে একটা এলিমেন্ট ঢুকাই দিছে যে ইন্টারেস্ট রেট রিস্কটা কি। ইন্টারেস্ট রেট রিস্কটা এটা কমন, সব ক্ষেত্রেই প্রযোজ্য। সো এটা আসলে শুধুমাত্র এফডিআই এর জন্য অ্যাপ্লিকেবল না। আচ্ছা, আচ্ছা এটা একটা ভালো এক্সাম্পল ডিমান্ড সাপ্লাইয়ের ক্ষেত্রে, মানে কারেন্সির ভ্যালু বাড়া কমা বা এর ইম্প্যাক্ট, এরকম অনেকগুলো এক্সাম্পল আছে। 4-5টা এক্সাম্পল দেখলে আমার ফরেন এক্সচেঞ্জ মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে। And all of the following contributed to the high value. All of the following contributed to the high value of the US dollar during 1980s. এখানে 1980s কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা মেইন যেই জিনিসটাতে ফোকাস করছে, কোন বিষয়টা ইউএস ডলারের দাম বাড়ার পেছনে কন্ট্রিবিউশন রাখছিল বা রাখতে পারে। তো ওইটাকে ইন জেনারেল করলে আমরা এটা 1980s হোক আর 2020 সাল হোক, সব ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটাকে ফলো করতে পারি। এটা একটা নলেজ যে কি কোন জিনিসটা একটা কারেন্সির হাই ভ্যালু ভ্যালুয়েশনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। সেটা হলো, রাইট অ্যান্সার দিয়েই শেষ করি, সেটা হলো ইউএস ডিমান্ড ফর ফরেন গুডস। দেখেন ইউএস ডিমান্ড ফর ফরেন গুডস, আচ্ছা এক্সেপ্ট বলছে, সরি প্রশ্নটা এখানে প্যান্স আছে, এক্সেপ্ট কোন জিনিসটা বাদে। হ্যাঁ, তো কোন জিনিসটা বাদে ইউএস ডিমান্ড ফর ফরেন গুডস এর কোনো ভূমিকা আসলে ছিল না, তার মানে বাকিগুলোর ভূমিকা ছিল। কোন জিনিসটা ভূমিকা রাখে আমরা সেটা শিখি, তাহলেই হবে। প্রশ্ন থেকে সরে আসি এবার, লেসন মোডে যাই, এক্সাম মোড থেকে। যে ফ্যাক্টর গুলা একটা কারেন্সির দাম বাড়ার পেছনে ভূমিকা রাখতে পারে, সেই ফ্যাক্টর গুলা কি কি হতে পারে? যেমন রিলেটিভলি লো ইনফ্লেশন, আমার কান্ট্রির ইকোনমিতে যদি ইনফ্লেশন রেটটা কম থাকে বা অ্যাডমিজিবল লেভেলে থাকে, সহনশীল মাত্রায় থাকে, কম্পেয়ারিং টু আদার কান্ট্রিজ, অথবা আমি যেই দেশের সাথে ট্রেড করি এরকম ব্যাপার থাকতে পারে। রিলেটিভলি কথাটা আছে কিন্তু দেখেন, রিলেটিভলি লো, কারণ আমার কারেন্সির দাম বেশি না কম, এটাকে এই কথাটা বলতে যেমন যাব আমি, তখনই অবশ্যই এখানে সামনে অন্য কারেন্সির বিষয় চলে আসবে। দেখলাম টাকার দাম বাড়ছে, ধরেন কথার কথা আজকে বা কালকে আমার টাকার দাম বাড়লো, তো বাড়লো বলতে কার এগেনস্টে বাড়ছে? নিশ্চয়ই এটা ডলার এগেনস্টে বাড়তে পারে, বা পার্টিকুলারলি দেখা গেল ইন্ডিয়ান রুপির এগেনস্টে বাড়তে পারে। সো এখানে রিলেটিভ শব্দটা ইউজ করা হয় এই কারণে, রিলেটিভলি লো ইনফ্লেশন
অন্য কোনো দেশের তুলনায় যদি আমার কান্ট্রির ইনফ্লেশন রেট কম হয় সেক্ষেত্রেও আমি আমার ভ্যালুয়েশন বাড়তে পারে। আর স্টেবল ইউএস গভর্নমেন্ট অ্যান্ড কারেন্সি, এই যে এখানে পলিটিক্যাল একটা বিষয় আছে, সেটা হলো যে স্টেবল ইউএস গভর্নমেন্ট অ্যান্ড কারেন্সি। এখানে অর্থাৎ পলিটিক্যাল স্ট্যাবিলিটি একটা ফ্যাক্টর। পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকলে তো এমনি আমার ব্যবসা বাণিজ্য সবকিছুই ভালো থাকবে, তো সবকিছুর সাথে আসলে সবকিছুরই সম্পর্ক। সেখানে কারেন্সিটাও একটা রিলেটিভ ইস্যু। সো এটা একটা পজিটিভ ফ্যাক্টর। আর একটা হচ্ছে রিলেটিভলি হাই রিয়েল ইন্টারেস্ট রেট। রিলেটিভলি হাই রিয়েল ইন্টারেস্ট রেট। আচ্ছা, এখানে আবার সেখানে অনেক কিছু বিষয় আছে, যেমন রিয়েল ইন্টারেস্ট আবার কি? এমনি তো আমরা ইন্টারেস্ট বুঝি, সেখানে আবার রিয়েল লাগাইছে। রিয়েল ইন্টারেস্টটা কিছুই না, আমি এক কথায় এটা ক্লিয়ার করে দিতে পারি, অনেকে জানতেও পারেন। সেটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট। যেটা ধরেন এখন আমার বাংলাদেশে কত চলতেছে, ধরেন 9%, এটা স্ট্যান্ডার্ড ধরেন। আপনার সঞ্চয়পত্র এবং এফডিআর সবকিছু মিলে অ্যাভারেজ করলে হয়তো 8% ধরা যেতে পারে। তো 8% যদি আমার ইন্টারেস্ট রেট হয়, এটাকে আমরা বলবো হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট, সাধারণ। সাধারণ ইন্টারেস্ট রেট থেকে যখন আমি ইনফ্লেশন রেটটা মাইনাস করব, ইনফ্লেশন রেট বাদ দিলে যেটা নেট যে ইন্টারেস্টটা থাকে সেটাকে বলা হয় রিয়েল ইন্টারেস্ট রেট। অর্থাৎ নমিনাল ইন্টারেস্ট রেট মাইনাস ইনফ্লেশন রেট ইকুয়ালস টু রিয়েল ইন্টারেস্ট রেট। অর্থাৎ রিলেটিভলি হাই, আমার দেশের রিয়েল ইন্টারেস্ট যদি কম্পারেটিভলি অন্যদের চেয়ে একটু উপরে থাকে, রিয়েল ইন্টারেস্টটা বেশি হয়, সেক্ষেত্রে আমার কারেন্সির ভ্যালুয়েশন বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই কথাবার্তাগুলো বলা হচ্ছে ইউজুয়ালি ওপেন প্লটের জন্য এই কথাগুলো বেশি প্রযোজ্য। আর ম্যানেজ প্লটটা একটু অন্যরকম হতে পারে। এই ফ্যাক্টর গুলাকে তারা অনেক সময় চ্যালেঞ্জ করে বসে বা এগুলোকে ধার ধারে না। লাইক চায়না ইকোনমির দিকে তাকালেই বুঝতে পারবেন এটা। ওরা এই ওপেন মার্কেট ইকোনমির অনেক ফর্মুলাকেই ফলো করে না। বাট এটা হলো ইন জেনারেল, বাট স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতেছি, এটা ব্যতিক্রম হতে পারে কেস টু কেস সিচুয়েশন বলে। সো এখানে এখন প্রশ্নে ফিরে যাই। প্রশ্নে বলছে যে কোনগুলো আসলে ইউএস ডলারের ভ্যালুয়েশন বৃদ্ধির পিছনে ভূমিকা রেখেছিল, একটা ছাড়া, এক্সেপ্ট ফর। প্রশ্নের শেষে এক্সেপ্ট আছে, এই এক্সেপ্ট থাকলে একটু ভয় লাগে, আসলে স্লিপ করতে পারে, এটা আমরা অনেক সময় খেয়াল করি না লাস্টের ওয়ার্ডগুলো। কোনটা ছাড়া? দেখেন, ইউএস ডিমান্ড ফর ফরেন গুডস। ইউএস ডিমান্ড ফর ফরেন গুডস এর কোনো ভূমিকা ছিল না এখানে, কারণ এইটা টোটালি এগেনস্ট, এই কনসেপ্টের এগেনস্ট। কারেন্সির ভ্যালুয়েশন আপওয়ার্ড হওয়ার পেছনে যতগুলো ভূমিকা থাকে তার মধ্যে উল্টা হলো এটা। এটাও আমি ব্যাখ্যা করে দিই, এখান থেকে ওই জিনিসটা আমি জেনে যাব যে কেন একটা দেশের কারেন্সি কমতে পারে, বা আমার কথাটার অর্থটা কি, যে ইউএস ডিমান্ড ফর ফরেন গুডস, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিকরা অন্য দেশের পণ্য বেশি কিনতেছিল, বা ধরেন ব্রিটেনের কোনো গুডস বা সুইজারল্যান্ডের ঘড়ির চাহিদা যদি আমেরিকাতে অনেক বেড়ে যায়, বা অন্য যে কোনো গুডস হতে পারে। তো সুইজারল্যান্ডের ঘড়ির একটা উদাহরণ এখানে আছে, ওই জন্য ওটাই বলছি। দেখা গেল সুইজারল্যান্ডের ঘড়ির ডিমান্ড ইউএস এর নাগরিকদের মধ্যে অনেক বাড়ছে, প্রচুর পরিমাণে সুইজারল্যান্ডের ঘড়ি আসতেছে ইউএস। সেক্ষেত্রে এটা ইউএস কারেন্সি অর্থাৎ ডলারের ভ্যালুয়েশন বাড়াবে না, এই ক্ষেত্রে সেক্ষেত্রে ডলারের ভ্যালুয়েশন কমতে পারে, বরং তখন কি হবে, সুইস ফ্রাঙ্কের দাম বাড়বে। যেই দেশের পণ্যের চাহিদা বাড়বে অন্যদের কাছে, তখন সেই দেশের কারেন্সির দাম বাড়বে, আমার কারেন্সির দাম কমবে। এটা নিয়ে কারো দ্বিমত আছে বা একটু ডিসকাশন করলে ভালো হয় আর কি, কনসেপ্ট গুলো একটু ডিফিকাল্ট। বাইজিৎ ভাই? হ্যাঁ ভাইয়া, এই মানে এই ইউএস ডিমান্ড ফর ফরেন গুডস, আমি যেটা বুঝতেছি যে মানে আমেরিকার যে ডিমান্ড অন্য দেশের
গুডস এর উপরে অন্য দেশের গুডসের সেটা উপরে। হ্যাঁ, সেটা তো আসলে কোনো প্রভাব ফেলবে না তার ইয়াটা ডলারের প্রাইসটা বাড়ার জন্য আসলে। হ্যাঁ, এটা মানে তার এইটা কোনো প্রভাব হুম, ফেলবে না। হ্যাঁ, কিন্তু এটা নেগেটিভলি কারণ প্রভাব হচ্ছে ফেলবে। হ্যাঁ, এটা উল্টা নেগেটিভ হবে। যে উল্টা এটা নেগেটিভ। আরো তারটা কমাবে বা ইয়া কমাবে। হবে। হ্যাঁ, এখানে যেহেতু রিলেটিভ বিষয়টা, তো রিলেটিভ হলো যেই দেশ থেকে তার গুডসটা বেশি আসতেছে, ও যদি জাপান থেকে প্রচুর প্রোডাক্ট আনে, জাপানি প্রোডাক্ট দেখা গেল যে আমেরিকাতে চাহিদা বাড়ছে, সেক্ষেত্রে জাপানি ইয়েন উইল বি স্ট্রঙ্গার দেন অথবা এগেনস্ট টু আপনার ইউএস ডলার, ইয়েন স্ট্রঙ্গার হবে। আবার যদি জাপানে আমেরিকান প্রোডাক্টের চাহিদা বেড়ে যায়, সেক্ষেত্রে ইয়েন উইকার হবে, ইউএস ডলার স্ট্রঙ্গার হবে। দিস ইজ দ্য সিস্টেম। জাস্ট এই ফর্মুলাটা মাথায় থাকলেই হবে। আর বাকি যে ইস্যুস গুলো আছে সেগুলা একটা নর্মাল স্ট্যান্ডার্ড সিচুয়েশনে একটা কারেন্সিকে অ্যাপ্রিসিয়েট করতে পারে। সেটা হলো যে লো ইনফ্লেশন, স্টেবল গভর্নমেন্ট, অর্থাৎ পলিটিক্যাল স্টেবিলি মেজর কথাটা। আর একটা হচ্ছে রিলেটিভলি হাই রিয়েল ইন্টারেস্ট রেট। তো রিলেটিভলি হাই রিয়েল ইন্টারেস্ট রেটের সাথে কারেন্সির সম্পর্কটা কোথায়, সেটা হলো আসলে আমাদের এত ছোট ইকোনমি দিয়ে এই এক্সাম্পল গুলো দেওয়া কঠিন। মানে আমাদের ওয়ার্ল্ডের বড় বড় ইকোনমিতে তো মূল ব্যবসাটা হয় ক্যাপিটাল মার্কেট, স্টক এক্সচেঞ্জ দিয়ে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওদের অনেক স্ট্রঙ্গার এবং অনেক ডাইভার্সিফাইড। তো সেখানে হয় কি যে সারা বিশ্বের ইনভেস্টররা সেখানে ইনভেস্ট করতেছে। বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা নাসদাকে, টোকিও স্টক এক্সচেঞ্জে সারা ওয়ার্ল্ডের ইনভেস্টমেন্ট হচ্ছে প্রতিনিয়ত, যেটা অনেক ইউজড অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে যেই দেশের ইন্টারেস্ট রেট বেশি থাকে, তো সবসময় যে সব ক্যাপিটাল মার্কেটে যাচ্ছে তা তো না। অর্থাৎ আপনার শেয়ার ফর্মে বা প্রাইমারি স্টকেই যাচ্ছে তা না, বন্ডেও যাচ্ছে, মানি মার্কেট ইকোনমিতে যাচ্ছে, বা লং টার্ম ফাইন্যান্সে যাচ্ছে, শর্ট টার্মে যাচ্ছে, হোয়াট এভার যেগুলো ইন্টারেস্ট বেয়ারিং ইনস্ট্রুমেন্ট আছে প্রচুর আছে। সেই তুলনায় আমাদের দেশে অনেক কম এগুলো, বা এগুলো সম্পর্কে আমাদের ধারণাও কম। সো ইন্টারেস্টের সাথে সম্পর্কটা হলো যখন কোনো দেশের রিয়েল ইন্টারেস্ট বেশি থাকে, তার মানে আমার ইল্ডটা বেশি। তো যখন ইল্ড বেশি হবে সেখানে কিন্তু আপনার প্রচুর বিনিয়োগ আসবে, যেটা তার কারেন্সির ডিমান্ডটা বাড়াতে সাহায্য করবে। এই হলো তার মূল সম্পর্কটা এখানে। আর ইন্টারেস্ট রেট যদি কম হয়, সেখান থেকে ইনভেস্টররা মুখ ফিরায় নিতে পারে, বা যা ছিল তাই থাকবে, হয়তো নতুন কোনো বিনিয়োগ নাও আসতে পারে। এই হলো বিষয়। আচ্ছা, এখন মোটামুটি অনেকেই আছে। মুরসালিন আসেনি না? মুরসালিন আসেনি। না দেখতেছি না তো তোরে। আচ্ছা, সমস্যা নাই। ও থাকলে একটু প্রশ্ন করে ভালো লাগে আর কি। আচ্ছা, এবারে একটা ম্যাথে চলে যাই আমরা। ম্যাথটা আমরা যা আলাপ করলাম এই টাইপেরই সব। দেখেন, কিছুই না, যোগ বিয়োগ গুণ ভাগ, আর কিছু নাই এখানে। Tamcon Industries has purchased, হাতে কাগজ থাকলে একটু নোট নিতে পারেন, ডেটাগুলো সর্ট আউট করতে সুবিধা হবে। The Tamcon Industries has purchased equipment from a Brazilian firm for a total cost of, এখানে আছে কত, 12,72,500 ব্রাজিলিয়ান রিয়াল। ব্রাজিলিয়ান কারেন্সির নাম হলো ব্রাজিলিয়ান রিয়াল, বিআর। আচ্ছা, এখন ট্যামকন ইন্ডাস্ট্রি হচ্ছে ক্রেতা, ইম্পোর্টার, পারচেজড। ইম্পোর্টার কি কিনছে? ইকুইপমেন্ট কিনছে ফ্রম এ ব্রাজিলিয়ান কোম্পানি, যার দাম ছিল ব্রাজিলিয়ান কারেন্সিতে, এটাকে বিল করা হয়েছে, যার দাম হচ্ছে 12,72,500 রিয়ালস। ওকে, the firm has to pay in 30 days. কাকে পে করতে হবে? ট্যামকন ইন্ডাস্ট্রিকে, যে ইম্পোর্ট করছে। ইম্পোর্টারকে 30 দিনের মধ্যে পে করতে হবে। আচ্ছা, সিটি গ্রুপ, এটা সিটি কর্পোরেশন, হ্যাজ গিভেন দ্য ফার্ম, এটা আসলে একটা ব্যাংকের নাম, মেবি আমেরিকান কোনো ব্যাংক হতে পারে, বা সিটি ব্যাংক এর মাদার কনসার্ন, হ্যাজ গিভেন দ্য ফার্ম এ 30-day ফরওয়ার্ড কোড। ওই যে আমরা যে ফরওয়ার্ড নিয়ে পড়াশোনা করছি এর আগের সেকশনে, ফরওয়ার্ড কোড। আচ্ছা, 30 দিন পরে বিলটা পে করতে হবে। এটা 30 দিন হোক আর 120 দিন হোক, এটা সিম্বলিক বিষয়টা জানার জন্য।
একটা নির্দিষ্ট সময় পরে আমাকে বিলটা পে করতে হবে, অর্থাৎ একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট এখানে থাকতে পারে। তো দুটো অপশন আছে দেখেন। ফরওয়ার্ড কোড দিছে এই ব্যাংক যে তুমি 30 দিন পরে যদি আমার কাছ থেকে ডলারটা নাও তাহলে তোমাকে দিতে হবে মানে ডলার আর ব্রাজিলিয়ান কারেন্সির রেটটা পড়বে এরকম যে $0.6123 ইউএস ডলার ইকুয়ালস টু 1 ব্রাজিলিয়ান রিয়াল, অর্থাৎ 1 রিয়াল সমান আমেরিকার $0.6123 এই রেটটা পড়বে। টু পারচেজ ব্রাজিলিয়ান রিয়ালস ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড কন্ট্রাক্ট যদি করি আমি, অ্যান্ড এ কোট, একটা কোটেশন তাকে দেওয়া হয়েছে ব্যাংক থেকে, যদি ফরওয়ার্ড কন্ট্রাক্টে আমি যাই এই কারেন্সি ডিলিংসে, এ কোট অফ $0.6421 টু সেল ব্রাজিলিয়ান রিয়ালস ফরওয়ার্ড। আমরা জানি যে আপনি দেখবেন আমরা যে ব্যাংক আমাদেরকে প্রতিদিন যে ইটা দেয় কারেন্সির রেটটা দেয়, ওখানে পাশাপাশি কিন্তু দুইটা রেট থাকে, একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য। সেই কথাটা এখানেও বলা হয়েছে যে তুমি এই রেটে কিনতে পারবা ব্রাজিলিয়ান রিয়াল, যদি তুমি কিনো তুমি তোমার পড়বে 61 পয়সা, আর তুমি যদি বিক্রি করো তাহলে বেচতে পারবা 66 পয়সায়। এটা আফটার 30 ডেজ, এবং এটা কনফার্ম করা হলো। 30 দিন পর বাজার রেট যাই থাক, দুনিয়া ধ্বংস হয়ে গেল, এই রেট তোমার সাথে আমার চুক্তিবদ্ধ। এটাই হলো ফরওয়ার্ড কন্ট্রাক্ট। আচ্ছা, যেহেতু এই জিনিসটা স্পেকুলেটিভ, অনেকটা শেয়ার বাজারের মতোই, কারেন্সি মার্কেট শেয়ার বাজারের চেয়ে বেশি খারাপ, প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে ওঠানামা করতে পারে। এই যেখানে স্পেকুলেশনের বিষয়টা আছে, সো সেখানে ফরওয়ার্ড কন্ট্রাক্ট গুলো কার্যকর ভূমিকা রাখতে পারে। আর যদি এগুলো কনসার্ন না থাকে যে বাজারে যে ওই দিন 30 তারিখে যার রেট থাকবে আমি সেটা দিয়ে কিনে তার বিলটা পরিশোধ করব, সেটা অন্য হিসাব। ওটাকে বলা হয় স্পট মার্কেট, স্পট রেট, অর্থাৎ যেদিন যেই রেট থাকবে, সকালে যা থাকবে তাই, বিকালে যা থাকবে তাই, এটার নাম হলো স্পট রেট। আর এটাকে যে হেজিং করতে পারে, যদি আমি ফরকাস্ট করতে, এখানে সেক্ষেত্রে তার বিচক্ষণতাও দরকার, অভিজ্ঞতারও দরকার, যে 1 মাস পরে ব্রাজিলের রিয়ালের দাম বাড়বে না কমবে, এগুলো সে বিভিন্ন বিষয় নিয়ে অ্যানালাইসিস করবে। যদি সে মনে করে যে বাড়বে তাহলে সে ফরওয়ার্ড কন্ট্রাক্টে যাইতে পারে, আর যদি মনে করে কমবে তাহলে সে যাবে না। এগুলো তার অভিজ্ঞতার বিষয় বা বিভিন্ন ইস্যুস ইনভলভ। So Temcon decided to wait and purchase the Brazilian reals on the spot market on settlement date. Again, Temcon decided to wait and purchase the Brazilian reals on the spot market on settlement date. অর্থাৎ এই বিলটা পরিশোধ করার জন্য আমার সময় আছে 30 দিন, আর অপশন আছে দুইটা। একটা হলো কোনো ব্যাংকের কাছ থেকে আমি এটা দরদাম করে রেখে দেবো, 30 দিন পরে আমি কারেন্সিটা নিয়ে ওই কোম্পানিকে, ব্রাজিলের ওই কোম্পানিটাকে দিয়ে দিতে পারি। এটা একটা অপশন, সেটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ফরওয়ার্ড কন্ট্রাক্টে গেলে আমি কারেন্সিটা কিনতে পারবো 61 পয়সায়। আর সে ডিসিশন নিয়ে ফেলছে, সেকেন্ড এই সেন্টেন্সটাতে দেখেন যে সে স্পট মার্কেট থেকে কিনবে, সে ফরওয়ার্ড মার্কেটে যাবে না। এখন তার ম্যানেজার বা তার ওই কোম্পানির মালিকের ডিসিশন এটা, যে সে স্পট মার্কেট থেকে নেবে। কি কারণে নিচ্ছে সেটা আমাদের জানার দরকার নেই। আচ্ছা, অন দ্য ডে দ্য পেমেন্ট, আচ্ছা এই সেশনটা বন্ধ হয়ে যাবে 1 মিনিট পরে, আবার আমি লিংক দিব। হ্যালো ভাইয়া। হ্যাঁ মাসুমা বলেন। হ্যাঁ বলেন মাসুমা। ভাইয়া নেট তো কেটে কেটে যাচ্ছে বারবার। আচ্ছা আমি রেকর্ড করতেছি। যে আপনার ব্যান্ডউইথ এত খারাপ কেন? আপনি কি ব্রডব্যান্ড ইউজ করেন না মোবাইল? ব্রডব্যান্ড ইউজ করি, আমাদের এদিকে মেইন লাইনেই প্রবলেম হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আপনি বারবার কেটে যাচ্ছেন, ঢুকতেছেন। আচ্ছা সমস্যা নাই, খেয়াল করেন, আমি তারপর ভিডিও রাখতেছি আর কি।